শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। দিনটি ভালো কাটার সাথে সাথে আসলে মানুষের জীবন যেন ভালো কাটে, সেজন্য যদি মানুষের জীবনে আসলে শিক্ষা, শিল্প এবং সৃজনশীলতা একসাথে সমন্বয় করা যায়, সেটা কিন্তু আরও দারুণ হয়। শুরুতে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো মাসুক? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি এবং অনেকদিন পরে তোমার সাথে বসলাম। অনেকদিন পরই আমাদের বসা হয়। সকাল সকাল এসে দেখা হলো, খুব ভালো লাগছে। সত্যিই তাই। চলো সকাল সকাল দর্শকদের মনটা আরো ভালো করে দেই। আমাদের সাথে কে আছে, কার সাথে আমরা গল্প করব জানিয়ে দিই। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি পাপেটিয়ার এবং উদ্যোক্তা শুভঙ্কর দাস শুভ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি। এবং চমৎকার একটি হাসি দিয়ে আপনি শুরু করেছেন, যে হাসির দাম আসলে অনেক। একদম যদি শৈশবের কথা জিজ্ঞেস করি, দুরন্ত শৈশব ছিল আপনার, প্রচণ্ড দুষ্টামি করতেন, কোথায় ছিল? শৈশব দুরন্ত ছিল, দুষ্টুমি খুব একটা করিনি। আচ্ছা। খেলাধুলা করেছি প্রচুর। আচ্ছা। আমি পুরনো ঢাকার ছেলে, বড় হয়েছি, বেড়ে উঠেছি, হাই স্কুল পুরোটাই ওইখানে ছিল। ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমি আসলে এলাকার বাইরে। আচ্ছা। আমরা শৈশবে আরো খানিকক্ষণ থাকতে চাই, আপনার শৈশবটা আরো বিস্তারিত জানতে চাই। আমরা যতদূর জানি যে আপনার এরিয়াতে 3টা পুকুর ছিল তখন, এবং একটি পুকুর আপনি দাপিয়ে বেরিয়েছেন। এরিয়াতে বলতে আমার যে পুরো এরিয়া, আমি জুরাইনের ছেলে, আমার এরিয়াতে 7টা পুকুর ছিল। আমার পাড়ায় 3টা পুকুর ছিল, আমার নিজের বাড়িতে একটা পুকুর ছিল। আমি একেবারে পুষ্করিণী যেটাকে বলে, শান বাঁধানো ঘাটওয়ালা বাড়ির ছেলে। আচ্ছা। চারপাশে অনেক গাছ ছিল, পুকুরে প্রচুর সাঁতার কেটেছি, গাছে উঠেছি, নিজের বাড়ির ফল নিজেই চুরি করে খেয়েছি। এরকম অনেক রেকর্ড আছে। প্রচুর খেলাধুলা করেছি, সেটা ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, দাঁড়িয়াবান্ধা, হাডুডু, যেগুলোতে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। এখনকার অনেক শিশুদেরকেই আমরা যারা দেখি, তারা তো আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব কম করছে। শারীরিক যে খেলার আনন্দ, যে খেলার মজা, এটা ওরা খুব কম পাচ্ছে। এটা একটা উদ্বেগের কারণ। আমার শৈশবের দিকে আমি যখন তাকাই, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখনই হচ্ছে আমার এলাকার আশেপাশে যত মাঠ আছে, সবগুলো মাঠে আমাদের খেলা হয়ে গেছে। বাড়ি থেকে কোনো ইনসিকিউরিটি ছিল না। স্কুলে যেতাম, স্কুল থেকে এসে খেলতাম, সন্ধ্যায় ঘরে পড়তে বসার আগে পর্যন্ত আমরা খেলেছি। পড়ালেখা শেষ করে এখন তো ডিভাইস, গ্যাজেট, অনেক কিছু চলে এসেছে। সেই সময়টা বাবা মারা আসলে চিন্তাও করতো না যে ঠিক আছে ও সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে, এরকম একটা তারা নিশ্চিন্তেই থাকতে পারতো। নিশ্চিন্তে থাকার যথেষ্ট পরিমাণে কারণ ছিল। সমাজ মানে তখনকার যে সমাজ ব্যবস্থা বা যে সামাজিক বিষয়গুলো ছিল, পুরো পাড়া আমাদের আত্মীয় ছিল। একদম। সেটা আমার ব্লাড কানেক্টেড হতে পারে বা ব্লাড কানেক্টেড নাও হতে পারে। আমার মা বা আমার বাবা ভাবতো যে আমার ছেলেটা বাইরে গেছে মানে কেউ না কেউ তাকে দেখে রাখছে, তার কোনো অকল্যাণ বা অমঙ্গল হবে না। একদমই। কেউ না কেউ কিন্তু দেখছে আমাদেরকে। আমরা অন্যের বাড়ির উঠোনে গিয়ে খেলছি বা অন্য পাড়ার মাঠে গিয়ে খেলছি, সো আমাদের সাথে আমরা ভাবতামই না, ভাবারই সুযোগ ছিল না। এখন যেমন আমি যদি ভাবি যে আমি আমার সন্তানকে বাইরে পাঠাবো কিনা, সে কতটুকু সোশ্যালি সিকিউর, কতটুকু সে ফিজিক্যালি সিকিউর, এটা আমি যতটা ভাবি, আমার ক্ষেত্রে আমার বাবা মা বা আমার বড় ভাই বা আমার বড় বোন, তারা বিন্দু মাত্র ভাবেনি। আমি স্কুলে গিয়েছি, স্কুলে ফার্স্ট হাফ শেষ হয়েছে, টিফিন পিরিয়ড হয়েছে, বাসায় এসে খেয়ে আবার স্কুলে গিয়েছি। কখনো স্কুল চুরিও করেছি, ফাঁকি দিয়েছি, আবার সময় মতো স্কুলে হাজিরা দিয়ে বাসায় চলে এসেছি। সো এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা যে উপভোগ করেছি, সত্যি এটা অসাধারণ। একদমই তাই, খুব চমৎকার একটা সময় আমরা কাটিয়েছি। এটা হচ্ছে ভোগ আর উপভোগের মধ্যে তফাৎ আছে। আমরা উপভোগ করেছি। এমনিতে আরেকটা বিষয় যদি জানতে চাই, পুরনো ঢাকার আসলে আমরা যেটা আসলে সবসময় এখনো অবধি ধরে রাখি, যে একটা উৎসব মুখর এলাকা বলতে পারি, আপনাদের সময়টা কেমন ছিল, কি কি আসলে দেখেছেন সে সময়টায়? সন্ধ্যা মানে প্রত্যেকটা সন্ধ্যায়
রঙিন। সকাল শুরুই হতো আসলে কলকাকলি দিয়ে, মানে সবচেয়ে ভালো তা বলবো না, অনেক মানে অনেক বকাঝকা গালিগালাজ এসবও শুনেছি, কিন্তু কেউ কারোর অনিষ্ট করছে বা অমঙ্গল চিন্তা করছে ওই ধরনের ব্যাপার ছিল না। পুরনো ঢাকার ক্ষেত্রে একটা প্রচলিত শব্দ আছে যে 52 বাজার 53 গলি, সো ওই পুরো এরিয়াটা 52 বাজার 53 গলি, যে আপনি হয়তো গোলক ধাঁধায় পড়ে যাবেন, কিন্তু আমরা ছোট, কিন্তু আমাদের কাছে এটা মুখস্থ, ঠিক আছে, এইটা দিয়ে বের হয়ে গিয়ে ওইটা দিয়ে বের হয়ে গিয়ে ওর বাসায় গিয়ে এটা করবো এটা করবো। সো এই ব্যাপারটা খুব ভালো ছিল। সকাল থেকেই কর্মব্যস্ত। আর এলাকায় যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান থাকে কিন্তু এলাকায়, যেগুলো আমরা হচ্ছে মুদি দোকান বলি বা হার্ডওয়্যারের দোকান বলি বা মনোহারি দোকান বলি, তো সবই কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজনের। সবাই কর্মব্যস্ত, সবাই আবার মাঝখানে কথা বলছে, গল্প, আড্ডা, কাজ, আর পেছনে তো ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্ন জায়গায় গান বাজতো, বিভিন্ন মানে ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেট প্লেয়ারে গান বাজতো, আমরা বিভিন্ন রকমের গান শুনতাম, সেটা ক্লাসিক থেকে শুরু করে হাল আমলের, তখন সবই শুনেছি। তো ওই জায়গা থেকে পরিবার যেমন একটা ফ্যাক্ট, আমার পরিবার থেকে যেমন শোনার অভ্যেস তৈরি হয়েছে, আমার এলাকার সারাউন্ডিং থেকেও আমার শোনার অভ্যেস তৈরি হয়েছে। খাবার দাবারের যে ব্যাপারটা, ট্রেডিশনাল খাবার আছে, কিছু সিজনাল খাবার আছে, উৎসবের খাবার আছে, আত্মীয় স্বজনের খাবার আছে, ঘরের খাবার আছে, এই যে খাবারের ক্রাইটেরিয়া, তো আমাদের টেস্ট বারও তৈরি হয়েছে। এটা খাবো না, ওটা খাবো না, এটা করা যাবে না। ছোটবেলায় কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগতো? খাওয়া দাওয়ার প্রতি উদাসীন সবসময় ছিলাম, তবে যে মেরে খাওয়াতে হতো ব্যাপারটা এরকম না, খাবার থাকতো, খেয়ে নিতাম। পুরান ঢাকার মানুষ বলতে আমরা যেটা বুঝি যে বিরিয়ানির দিকে তাদের অন্যরকম একটা ফ্যাসিনেশন, সেই জায়গাটা আছে। এটা ম্যাক্সিমাম পরিবারেই হয়, একটু ভারী খাবার খাওয়া, এবং সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিবারে ভারী খাবারই খায়। তো সেই ক্ষেত্রে আমার ফ্যাসিনেশন খুব একটা ছিল না বিরিয়ানি বা খুব ভারী খাবার খাবো, হালকা খাবার দাবার, সারাদিন দৌড়াতে হবে। পরে যখন সন্ধ্যায় বাড়ি ফিরতাম তখন আমি ভাবতাম যে আসলে হালকা খাবারটা ঠিক হয়নি, ভারী খাবার খাওয়াটাই উচিত ছিল। তারপরও যেটা হচ্ছে যে আমি একটু ভেজ ব্যাপারগুলো বেশি পছন্দ করি। এটা কি ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে ভেজ, তারপরে মাছ, তারপরে হচ্ছে থার্ড চয়েস যদি বলা হয় দেন মাংস বা জাঙ্ক, যেটাকে বলে জাঙ্ক আমাদের সময় ছিল না, জাঙ্ক ফুড খুব একটা ছিল না, সবই হচ্ছে হাতে তৈরি, ঘরে তৈরি, আশেপাশে যা পাওয়া যায়। সময়টা সত্যি সুন্দর ছিল। আমরা আপনার পরিবার নিয়ে একটু জানতে চাই, তবে তার আগে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি এই মুহূর্তে একটু জানিয়ে আসবো। শুভঙ্কর দাস শুভ বাংলাদেশের শিশুদের এডুটেইনমেন্ট জগতে এক অনন্য নাম। শিল্প, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে কাজ শুরু করেন প্রায় 25 বছর আগে। 1998 সালে এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টার থেকে সনদপ্রাপ্ত হয়ে পাপেট্রি জগতে তার যাত্রা শুরু হয়। 2004 সালে সিসিমি স্ট্রিটের বাংলাদেশি কো প্রোডাকশন সিসিমপুরে যুক্ত হয়ে শিশুদের বিনোদন ও শিক্ষামূলক কন্টেন্টে বিশেষ ভূমিকা রাখেন। 2012 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইনভেন্টার্স পাপেট, যা সৃজনশীল পাপেট্রির মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ ও টেকসই উন্নয়নের বার্তা পৌঁছে দিতে কাজ করছে। বর্তমানে তিনি লাইট অফ হোপ লিমিটেডে হেড অফ অডিও ভিজুয়াল অ্যান্ড পাপেট হিসেবে দায়িত্ব পালন করছেন। সিসিমি ওয়ার্কশপ বাংলাদেশে 15 বছরের অভিজ্ঞতায় তিনি সিনিয়র পাপেটিয়ার ও ট্রেনার হিসেবে প্রশিক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন। পাপেট্রিকে তিনি শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং জ্ঞান ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আমরা তার কাছে আবারও ফিরবো, তার ছোটবেলার গল্প শুনবো। ছোটবেলার রঙিন গল্পগুলো আসলে শুনছিলাম। এবার একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। পরিবারে কে কে ছিলেন? তো বাবা মার কে নিয়ে হয়তো কখনো বলা হয়ে ওঠে না, আমি ঠিক জানি না, কিন্তু আজকের এই অনুষ্ঠানে বাবা মাকে নিয়ে বিশেষ কিছু বলবার বা বিশেষ কোনো স্মৃতি যদি শুনতে পারি। আমি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যেটাকে বলে আর কি, একদম জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি। বাবা মা ভাই বোন, তারপর আমার মাসি, একান্নবর্তী পরিবার, আমার দাদা, তারপর আমার দাদি, আমার মামারা, আমার মামি, আমার মামাতো ভাই বোন, সবাই মিলে একসাথে বড় হয়েছে। সবারই হচ্ছে দ্বীপের মতো, এখানে আমাদের ঘর, ওখানে মামার ঘর, এখানে মাসির ঘর, এখানে আমার মামাতো ভাইয়ের ঘর, এভাবে এইরকম একটা সিচুয়েশনে আমি বড় হয়েছি। জায়গা ছিল অনেক, নিজেদের আঙিনা ছিল, উঠান ছিল, পুকুর ছিল, গাছ ছিল। আমার পরিবারে যারা ছিল, আমার মা বাবা ছিলেন,
আমার বাবার নাম দ্বিজপদ দাস, মা স্বর্গীয় মমতা দাস। মা 1994 সালে মারা যায়। আমরা 3 ভাই বোন। বোন সবার বড়, তারপর আমার বড় ভাই, তারপর আমি। আমার বোনের নাম সুশীলা দাস, আমার বড় ভাই দীপঙ্কর দাস, আর আমি শুভঙ্কর দাস। আপনি ছোট, তার মানে বেশ আদরের ছিলেন সবার। হ্যাঁ, আমি বেশ আদরের। আমি খুবই সৌভাগ্যবান, আমি পরিবারের সবার আদর পেয়েছি। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, সবার আদর পাওয়া। কেউ কেউ অনেক সময় শাসন করেছে, আপনি হ্যাঁ, শাসন বলেছেন যে বিভিন্ন সময় শাসনের। দুরন্ত ছিলাম, ডান পিটে ছিলাম না। জি জি, স্ট্রেট ছিলাম, ফোকাল। আচ্ছা, আমার যদি ফোকাল পার্সন বলা হয় যে কে আমার আইডল, আমার বড়দা আমার আইডল। আমার যে বড়দা দীপঙ্কর আমার আইডল, কারণ ও অনেক ক্রিয়েটিভ ছিল। আচ্ছা, ও এতটাই ক্রিয়েটিভ ছিল, ওর পুরো ক্রিয়েটিভিটি, ওর যে সমাজ দর্শন বা রাষ্ট্র দর্শন বা শিক্ষা দর্শনের যে ব্যাপারটা, সেটা আমার মধ্যে প্রবাহিত হয়েছে। ও প্রচুর খেলাধুলা করেছে, যেটা থেকে আমার মধ্যে সেটা ইনফ্লুয়েন্স হিসেবে এসেছে। আমি প্রচুর খেলাধুলা করেছি, ওর পিছে পিছে আমি প্রচুর গেছি। ওর যে পার্সোনাল টাইম, ও বন্ধুদের সাথে যখন আড্ডা দিত, গল্প করত, আমিও সেখানে গিয়ে উপস্থিত হতাম। ওর বন্ধু বান্ধব আমাদের বড় ভাই বোন, তারাও আমাদেরকে প্রচুর স্নেহ করত। আমার বড় বোন, আমার মা যেহেতু মারা গেছে আর্লি, তো আমার বড় বোন মানে আমাদেরকে পুরো মায়ের মতো করে আগলে রেখেছে। আমার বড় বোন যথেষ্ট পরিমাণে মায়ের মতো করে আগলে রেখেছে। মা থাকাকালীন অবস্থায় বাবা আমাদেরকে যতটা শেল্টার এবং শেল হিসেবে কাজ করেছে, মা চলে যাওয়ার পর বাবার স্নেহ, ভালোবাসা এবং কনসেন্ট্রেশন আরো বেড়ে গেছে। মাকে কত বছর পাওয়া হয়েছে? 83 থেকে যদি ধরি 94, 11 বছর। তারপরেই আমাদের সাথে আমাদের বড় মাসি ছিল। আচ্ছা, আমাদের বড় মাসি আমাদের আরেক মা। মানে আমরা 3 ভাই বোন। মা চলে যাওয়ার পর আমি তো ছোট, আমি ওনাকে পুরো মায়ের মতো করে পেয়েছি। উনি গত বছর মারা গেছেন, তো উনি আমাদের মা। উনি এতটাই হচ্ছে আমি কখনো অনুভব করিনি যে আমার মা নেই। হয়তো আমার বড় ভাই, আমার বড়দি, ওরা বড় ছিল, ওরা একটু বুঝতে পেরেছে। আর বাবা তো শাসন বলতে কি, বাবা শাসন করার দরকারই হয়নি। এটা আমাকে এখন প্রচন্ড পরিমাণে ভাবায় যে কখনো কি গায়ে হাত তুলেছে, কখনো কি বকা দিয়েছে বাবা। আমি এটা কখনো খুঁজেই পাইনি যে বাবা কখনো বকা দিয়েছে বা গায়ে হাত তুলেছে। এটা আমাদের 3 ভাই বোনের কারোর অভিধানেই এটা নেই। তিনি পেশায় কি করতেন? আমার বাবা ছিলেন, উনি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছিলেন। উনি শুরু করেছিলেন পোস্টম্যান হিসেবে। আচ্ছা, পোস্টম্যান হিসেবে ফরিদাবাদ পোস্ট অফিসের পোস্টম্যান হিসেবে শুরু করেছিলেন। তারপর উনি জয়েন করেন ইস্ট এশিয়াটিকে, যেটা এখন এশিয়াটিক 360 ডিগ্রি, স্বাধীনতার আগে। ইস্ট এশিয়াটিকে উনি দীর্ঘ বছর ছিলেন। ইস্ট এশিয়াটিক থেকে উনি সুইচ করে আসেন এক্সপ্রেশনে, রামদেব মজুমদারের যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, এক্সপ্রেশনে উনি দীর্ঘ বছর কাজ করে। এক্সপ্রেশন থেকে উনি যখন অব্যাহতি নেন, তারপর উনি কিছু নিউজ পেপারের সাথে কাজ করেছেন। আচ্ছা, রিফ্লেকশন অন্যতম ছিল, অবজারভারে ছিলেন। তারপর উনি একটা সময় ভাবলেন আমার আর কাজ টাজ করতে ভালো লাগছে না, কমার্শিয়ালও ভালো লাগছে না, ক্রিয়েটিভও ভালো লাগছে না ব্যাপারটা। দেন তারপর উনি ঘরে থাকতেই বেশি পছন্দ করতেন, আমাদেরকে সময় দিতেন। চমৎকার আধুনিক একজন মানুষ, যে এটা আসলে আপনার কথাই বোঝা যাচ্ছে, কারণ ওই সময়টায় এ ধরনের সংস্থায় কাজ করা আসলে আধুনিকতার বিষয়। আপনি, আমার মনে হয় আপনি খুব ছোট থেকেই নানান রকম স্বপ্ন দেখেছেন, তাই কি ভুল বললাম? হ্যাঁ, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা জানি না, জেগে থেকে স্বপ্ন দেখতে পছন্দ করি। এটা আমার একটা খুব ভালো দিক বলি আমার লাইফের, যে আমি এটা খুব ভালোবাসি এই কাজটা করতে, যে এরকম যদি হতো বা এরকম যদি হয় বা এটা কিভাবে করা যায়। আচ্ছা, সবকিছুই হবে বা সবকিছুই হয় ব্যাপারটা এরকম না। অনেক অলিক স্বপ্নও আছে যেটা হয়তো সম্ভব না, এখন হয়তো সম্ভব না, পরে সম্ভব, বা এটা আমি করতে চাই বা এটা হওয়া দরকার, এটা করলে পৃথিবীর এই লাভ হবে, শিশুদের এই জিনিসটা উঠে আসবে, সমাজের মধ্যে এটা এভাবে ইম্প্যাক্ট ফেলবে, এই বিষয়গুলো আমাকে ভাবায়। এই স্বপ্ন দেখার চোখও কি কোনো না কোনো ভাবে বড় ভাই দ্বারাই প্রভাবিত? হ্যাঁ, এটা বড় ভাই দ্বারা প্রভাবিত। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা যদি একটু বলি, আমার গ্র্যাজুয়েশন হচ্ছে ফাইন আর্টসে, মেজর পেইন্টিংস। সো আমি ছবি এঁকেছি,
ছোটবেলায় যখন আমি ছবি এঁকেছি, আঁকা শুরু করেছি বা মাটি দিয়ে মূর্তি গড়া শুরু করেছি, সেটা কিন্তু আমি কোনো টেলিভিশন দেখে বা বই পড়ে হয়নি। আচ্ছা। এটা দীপঙ্কর করতো, আমার বড় ভাই কাজটা করতো। আচ্ছা। ছোটবেলা থেকে ও ভালো ছবি আঁকতে পারতো, বাহ। ও ভালো মূর্তি করতে পারতো। আচ্ছা ও কন্টিনিউ করেনি, পুরোটাই রিভার্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যেটা আমার মধ্যে সংক্রমিত হয়ে সেটা আমি গ্রহণ করেছি। ও আচ্ছা। টোটালি হচ্ছে একেবারে প্রফেশনাল লাইফ বা এডুকেশনাল লাইফে ও সোশ্যাল সায়েন্স নিয়ে শেষ পড়াশোনা করেছে, ওর করেছে, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, দেন ও ওর লাইফে চলে গেছে। যেহেতু ও খুবই খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল আমার দেখা, এবং আমার এলাকায় ওর একটা সুনাম আছে, পুরো পড়াশোনায়। সমগ্র এলাকায় ওকে চেনে যে আচ্ছা, ও আচ্ছা। ও এতটাই ভালো স্টুডেন্ট ছিল। আচ্ছা। তো ওর এই ভালো দিকগুলো, যেমন খেলাধুলা করতো, ছোটবেলায় আমি খেলাধুলা করেছি, জি, ও জি। ছবি আঁকতো, মূর্তি গড়তো, ওইখান থেকেই আসলে আমার চারুকলায় লেখাপড়া করার যে ইন্সপিরেশন বা ভাবা যে বাই চান্স আমি চারুকলায় পড়বো, ব্যাপারটা হয়নি। আমি বাই আচ্ছা। চান্স পেয়েছি, পড়ে গেলাম না। আমি ছোটবেলা থেকে নিজেকে ওইভাবে ভেবেছি আচ্ছা আমি এটা পড়বো। Okay. এর পিছনে হয়তো অন্যতম একটা কারণ ছিল যে আমার রেজাল্ট খুব খারাপ হতো। আপনি তাহলে ভালো স্টুডেন্ট ছিলেন না? যদি প্রচলিত অর্থে বলা হয় তাহলে আমি আসলেই ভালো আচ্ছা। স্টুডেন্ট ছিলাম না, একদমই না। কিন্তু আপনি উদ্বুদ্ধ হলেন ভাইয়ের ভাস্কর্য নির্মাণ দিয়ে হলেও হ্যাঁ। আপনি পড়েছেন পেইন্টিংসে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কিভাবে সহজভাবে গ্রহণ করেছিলেন? ছবি আঁকতো ও, কোনো কিছু তৈরি করার আগে ছবি আঁকতো, এঁকে নিত যে হয়তো এই ভাস্কর্যটা করবে বা এই রকম একটা কিছু বানাবে, একটা ছবি আঁকতো। আচ্ছা। একটা ছবি আঁকতে গিয়ে যেটা হয়, পেইন্টিংসের ক্ষেত্রে যেটা হয় যে একটা ছবি আঁকতে গিয়ে সাথে আরো অনেকগুলো ছবি আঁকা হয় বিভিন্ন রকমের। ওর সাথে বিভিন্ন জিনিসপত্র সে এক্সপেরিমেন্ট করতো, এটা ছোট হোক বা বড় হোক, এটা সবার ক্ষেত্রেই হয় যাদের আঁকার অভ্যেস আছে। জি। তো আমাকে আসলে পরে হুক করে ছবি আঁকাটা। আচ্ছা। যেমন হচ্ছে ওর একটা জিনিস আমি নিতে পারিনি, হয়তো আমার মেধার জন্য নিতে পারিনি। ও একদম প্রথম থেকে ক্লাস 1 ভর্তি হওয়ার পর থেকে একেবারে আমাদের স্কুল যেটা আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জুরাইন প্রাথমিক বিদ্যালয়, জি। ও ফার্স্ট বয়। ওকে হেডমাস্টার থেকে শুরু করে সহকারী শিক্ষক সবাই ওকে চিনে যে দীপঙ্কর ফার্স্ট বয়, এলাকার জুয়েল। তো আর আমি হচ্ছি ব্যাক বেঞ্চার, লাস্ট বয়। ম্যাক্সিমাম টাইম আমাকে বিশেষ বিবেচনায় পাশ করতে হয়েছে এবং এটার জন্য আমাকে প্রচুর উত্তম মধ্যমও খেতে হয়েছে শিক্ষকদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা। সো তুই কেন না, তোর কেন হয় না, আচ্ছা। তোর ওর পাশে পাশে ঘুরিস, ওর পাশে পাশে থাকিস, এত কিছু নিস, তো এটা নিতে পারিস না। তো এটা আমি তখন প্রচুর বিরক্ত হতাম। কেন, মানে আমার ভাই ঠিক আছে ফার্স্ট বয়, আমাকে কেন হতে হবে? হতেই কেন হবে? কিন্তু পরে যখন এটা বুঝলাম যে না, এটা কাজে দেয়। এখন আমার ভাইকে যেমন প্রত্যেকটা টিচার এবং এলাকার গণ্যমান্য মানুষজন চেনে, ওকে দিয়ে আমাকেও চেনে, দুই দীপঙ্করের ভাই। এইভাবেও চেনে। বিষয়টা সত্যিই মজার। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনার অভিজ্ঞতাগুলো শুনবো, এবং তার আগে শুনবো যে ভর্তির সময় আসলে শুধুই কি দাদার দ্বারা উৎসাহিত হয়ে নাকি নিজের যে আগ্রহটা ছিল সেটা তীব্রতর হয়ে এখানে ভর্তি হওয়া হলো? আমার আগ্রহটা অনেক তীব্রতর ছিল। আচ্ছা। আমার বাবা বা আমার বড় ভাই বা আমার বড়দি কখনোই আমার লেখাপড়া নিয়ে প্রেশারাইজ করেনি। আমি ফেল করে এসেছি, স্ট্রেট আমি ফেল করে এসে রেজাল্ট কার্ড নিয়ে এসেছি যে ফেল। বাবা বলেছে ওকে বেটার নেক্সট টাইম। বাহ, চমৎকার। দাদা বলেছে আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, একটু ভালো করে পড়, ঠিক হয়ে যাবে। তার মানে পরিবার থেকে একটা স্বাধীনতা আপনি পেয়েছেন, যেটা আপনাকে আসলে বিকশিত পরবর্তীতে করতে অনেক বেশি সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই গ্রেটফুল। আচ্ছা। আমাকে আমার মনে হয় কখনো প্রত্যেকটা পরিবারে এরকম একটা সাপোর্ট দরকার, কারণ একটা স্টুডেন্ট আসলে খারাপ হতেই পারে, সবাই যে আসলে ভালো হবে এমনটা নয়। সে হয়তো অন্য কোনো বিষয় ভালো করছে, তো এই পরিবার যখন এভাবে আসলে বলে যে বেটার নেক্সট টাইম, সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিকেই ফেলবে, কারণ হয়তো আমি পরিবারকে দেখিয়ে দিতে পারবো যে আমি পরের বার আসলে ভালো করেছি আগের থেকে। তাগিদটা ছিল। একদমই তাই। একটু যদি স্কুল কলেজ কোথায় কেটেছে এটাও একটু জেনে নেই আপনার। আমার প্রাথমিক এডুকেশন, যেটা প্রাথমিক শিক্ষা, একদমই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় জুরাইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়েছে। হাই স্কুল জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়, তারপর ওটার গন্ডি পেরিয়ে আমি নারায়ণগঞ্জ চারুকলায় ভর্তি হই। প্রি বিএফএ বলে এটাকে, ইন্টারমিডিয়েট লেভেল যেটা।
প্রি-বিএফে ভর্তি হওয়ার পেছনে কারণ আমার জেনারেল লেখাপড়া করতে ভাল লাগছিল না, আচ্ছা। আমি কুলাতেও পারছিলাম না। আচ্ছা। আমার দাদাই বলেছে, আমার বাবাও বলেছে, ওকে ফাইন, তুমি চুজ করো তুমি কি করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো তুমি যেহেতু পাশ করে গেছো, তুমি কি আসলে জেনারেলে পড়বা নাকি অন্য কিছুতে পড়বা? আপনার সম্পর্কে আমাদের কাছে যে তথ্য আছে সেটাতে আমরা জানতে পেরেছি যে আপনি ছোটবেলা থেকেই একটু সংস্কৃত মনা। এই যে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি আগ্রহ, এটা কি কোনোভাবে দাদার দ্বারা প্রভাবিত নাকি আসলে নিজের মধ্যে একটা বোধ তৈরি হয়েছিল যে আমি এবং এটা আপনার করতে সাথে চাই? কথা বলছিলাম যখন, তখন রামকৃষ্ণ মিশনের একটা গল্প চলে আসছিল, যে আমিও বলছিলাম আমার ওখানে ছোটবেলায় আসলে নানান কারণে যাওয়া হয়েছে। আপনার আসলে এই রামকৃষ্ণ মিশন নিয়ে কোনো বিশেষ গল্প রয়েছে কিনা? হ্যাঁ, এটা আছে যে এই যে সংস্কৃত মনা বা হচ্ছে দেশীয় আবহ এবং এই যে ভাবনার যে বিষয়টা, এটার প্রভাব পুরোটাই আমার বাবার কাছ থেকে এসেছে। আমার বাবার কাছ থেকে আমার কাছেও এসেছে, আমাদের অন্যান্য 2 ভাই বোনের কাছেও এসেছে, দাদার কাছেও এটা এসেছে, যেহেতু দাদা বড়, ও আমার আগে অনেক কিছু পেয়েছে। সো তারপরে আমি দাদার কাছ থেকে পেয়েছি। সো দাদার কাছ থেকে যখন পেয়েছি যে দাদা এটা করছে, বাবার কাছ থেকে কেন এসেছে, বাবা আমাদেরকে ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে নিয়ে গেছে। প্রথমেই বাবা মিশনের স্টুডেন্ট ছিলেন, রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টই ছিলেন বাবা। সো উনি রামকৃষ্ণ মিশন সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানে। তা আমাদেরকে রামকৃষ্ণ মিশনের যে বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্র আছে রামকৃষ্ণ মিশনের ভেতরে, এবং বিবেকানন্দ লাইব্রেরি আছে, পাঠাগার যেটা, তো অঢেল বই, এত এত মানে ওইটা একটা হচ্ছে এটা খনি, মানে কালচার বলেন, রাষ্ট্রচিন্তা বলেন, সমাজ চিন্তা বলেন, মানব কল্যাণ, মানব চিন্তা, রামকৃষ্ণ মিশনের যে বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্র এবং যে লাইব্রেরি, ওইটার হাব ছিল। আমি অনেক ছোট বয়সেই আমি আনন্দবাজার পড়ে ফেলেছি, আমি স্টেটমেন্ট পড়ে ফেলেছি, আমি হচ্ছে নিউ ইয়র্ক টাইম দেখেছি, বাংলাদেশের খবর মানে বাংলাদেশের সংবাদ দেখেছি, ইত্তেফাক দেখেছি, বাংলার বাণী দেখেছি, দৈনিক বাংলা দেখেছি। পরের পত্রিকাগুলো যখন এসেছে তখন তো এটার সাথে আমি ছিলামই। তো ওইখান থেকে আমি প্রচুর বই পড়েছি, এবং যে প্রত্যেক সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনে যে কালচারাল একটা প্রোগ্রাম হয়, প্রত্যেক সন্ধ্যায় কিন্তু হয়, কীর্তন হয়, গান হয়, ভজন হয়, তারপর হচ্ছে বিভিন্ন অভিনয় হয়, এই জিনিসগুলো রামকৃষ্ণ মিশনে প্রতিদিনই চর্চা হতে থাকে। আর রামকৃষ্ণ মিশনের অন্যতম একটা বড় গুণ হচ্ছে রামকৃষ্ণ মিশন কিন্তু ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা গোত্রের মানুষ রামকৃষ্ণ মিশনে যেতে পারবে, উপাসনা করতে পারবে। রামকৃষ্ণ মিশনের মঠের যে 4টা কোণ থাকে, ওই 4টা কোণে 4টা সাইন আছে 4টা ধর্মের। এটা আমাকে খুব ভাবাতো যে ওকে ফাইন, সো বিষয়টা আসলে এই রকম, সবই আমার আপন, আমি সবাইকে নিয়েই ভাববো, পার্টিকুলার একটা বিষয় নিয়ে ভাববো, এটা তো হতে পারে না। শিক্ষা, শিল্প এবং সৃজনশীলতা, সেটাও শিশুদের ক্ষেত্রে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, পরবর্তীতে আসছি আমরা সেটা, যে সেই জায়গাটাতে, এই জায়গাতে আমি জানতে চাইবো যে আপনি যেরকম শৈশবে প্রচুর বই পড়েছেন, শিশুদের জন্য বই পড়া আসলে কতখানি জরুরি মানসিক বিকাশের জন্য? আমার এই ওপিনিয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে, শুধু শিশুদের জন্য না, সবার জন্য বই পড়া জরুরি। এটা শুরু হওয়া উচিত শিশুকাল থেকে। যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তাকে গল্প শোনাতে হবে, তাকে স্ট্রেট গল্প শোনাতে হবে। তার কথা বলা শুরু হয়নি, আদো আদো বলে কথা বলছে, তার সাথে স্ট্রেট তার মাতৃভাষায় বা অন্য কোনো ভাষায় বা যেটাই হোক না কেন, তাকে সরাসরি গল্প শোনাতে হবে। তাকে গল্প শুনিয়ে শুনিয়ে প্রথমে কানটা তৈরি করতে হবে। সেই কানটা তৈরি হলে মগজটা তৈরি হবে। মগজটা যখন তৈরি হবে, যখন সে পড়তে শিখবে, বলতে শিখবে, তখন সে গল্প করবে। গল্প করার পর সে নিজে পড়বে। তাকে ছবি দেখাতে হবে বইয়ের, হার্ড কপির কথা বলছি, বই, মানে বই খুলবে, বইয়ের একটা নিজস্ব সৌন্দর্য আছে, বইয়ের একটা নিজস্ব গন্ধ আছে, বইয়ের একটা নিজস্ব আবেগ আছে। এই জিনিসটার সাথে পরিচয় করে দিতে হবে। এটা যদি আমরা শিশুকাল থেকে পারি, কোনো শিশুকে যদি আমরা এটা পারি যে ঠিক আছে ও ছোটবেলা থেকেই বইয়ের সাথে সংশ্লিষ্ট, সে আমৃত্যু সেই জিনিসটাকে ক্যারি করবে। তার হাতে যত আপডেটেড ডিভাইস আসুক না কেন, এটা সে করবে। তখন হয়তো সে বই পড়বে না,
সে ডিভাইসে বই পড়বে। এবং আজকের আয়োজন শুরু হওয়ার আগে আপনি চমৎকার একটি কথা বলেছেন যে বিষয়টা আমার কাছে একটু নতুন হলো, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে শিশুদের সাথে কখনোই আধো আধো বলিতে কথা বলা যাবে না। একটু দর্শকদের জন্য যদি বিষয়টা ক্লিয়ার করেন। এটা আমি যখন পাপেটের ক্লাস করি, মুস্তাফা মনোয়ার স্যারের এখানে যখন পাপেটের ক্লাস করি, ফেরদৌসী মজুমদার আমার টিচার হয়ে আসেন। উনি 3টা ক্লাস নেন আমাদের, বিভিন্ন বিষয়ে তো ক্লাস নেন, অ্যাস্থেটিক্যাল ক্লাস থেকে শুরু করে বাচনভঙ্গি, ভাষার ব্যবহার, কিভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব এবং কিভাবে আমি কথা বলবো অ্যাজ এ হিউম্যান বিং, দেন অ্যাজ এ পারফর্মার আমি কিভাবে কথা বলবো। তখন ফেরদৌসী মজুমদার আমাদেরকে স্ট্রেইট একটা কথা বলেছিল, কোনো শিশুর সাথে কখনো আদো আদো বলে ভাঙা ভাঙা ভাষায় কথা বলা যাবে না। বলবে না বলেনি, কিন্তু বলা যাবে না। আচ্ছা, তখন আমরা প্রশ্ন করেছিলাম, ম্যাম কেন? যে আমরা তো অনেক মিমিক্রি করি। পাপেট্রির প্রতি আসলে শুরুটা কিভাবে, শিশুদের নিয়ে কাজ করা, ধীরে আপনি একটা গল্প বলছিলেন আপনার ম্যামের, যে শিশুদের সাথে কিরকম আচরণ করতে হবে সেই বিষয়, সেখান থেকেই ফিরি। তো ফেরদৌসী মজুমদার আমাদেরকে যেটা বলেছিলেন যে স্ট্রেট শিশুদের সাথে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, তাহলে যেটা হবে শিশুর শ্রবণ ইন্দ্রিয় যেটা আছে সেটা তৈরি হবে এবং ওখান থেকে সেই শিশুর ভোকাবুলারি তৈরি হবে। সে যখন কথা বলবে সেও স্ট্রেট সুন্দর করে তার ভাষায় কথা বলতে পারবে। এটা আমাদের খুব মনে ধরেছিল। আর পাপেট্রির যে শুরুটা, পাপেট্রির শুরুর পরেই হচ্ছে এই গল্পটা এসেছে আমার জীবনে। কজ অফ ছোটবেলায় যখন টেলিভিশন আমরা দেখেছি, আমরা তো খুব বেশি কিছু পাইনি, বাংলাদেশ টেলিভিশন দেখতাম। বাংলাদেশ টেলিভিশনে মনের কথা নামে যে অনুষ্ঠানটা মুস্তাফা মনোয়ার স্যারের, তো ওটা দেখে খুবই খুবই ফ্যাসিনেটেড ছিলাম যে হাউ বিউটিফুল একটা পাপেট কথা বলছে, পারফর্ম করছে, পাউল, সার, পারুল, সাথে মুস্তাফা মনোয়ার স্যার ছিল সেলিব্রিটি। ওনাকে 98-এ আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে রাস্তায় হাঁটতে দেখি যে উনি কোথাও একটা যাচ্ছে। আমিও ঘুরতে বেরিয়েছি আমার ফ্রেন্ডের সাথে, পরীক্ষা শেষ, দেন স্যারের পিছু নিয়ে স্টুডিওতে যাই, স্যারকে বিভিন্নভাবে পটিয়ে টটিয়ে তারপরে এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারে ভর্তি হই। আমার মাথায় ছিল যে মনের কথার মতো ওইরকম কিছু একটা আমাকে টানছে, আমি ওইরকম পারফরমেন্স করব। মানে ওই পুতুলগুলো তো কেউ না কেউ প্লে করে, পারফর্ম করে। ওই জায়গা থেকে স্যার প্রথম দেখাই খারিজ করে দিয়েছিল যে এত ছোট তুমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাকে নেওয়া যাবে না। আচ্ছা, দেন তারপর যে ওইখানে যারা বড় স্টুডেন্ট ছিল বা স্যারের সাথে তখন কাজ করছিল, তারা আমার মেন্টর মিঠু ভাই, বিপুল ভাই, মুক্তদা, ওনারা বলেছিল স্যার ও থাক, একটা ছোট পাপেটিয়ার আমরা তৈরি করি। ওইখান থেকেই আমি এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারে ভর্তি হই, স্যারের কোর্সটা করি। কোর্সে আমি বাংলাদেশের প্রায় স্বনামধন্য 9 জন শিক্ষকের ক্লাস পেয়েছিলাম বিভিন্ন সেক্টরে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার থেকে শুরু করে ফেরদৌসী মজুমদার, রামিন্দু মজুমদার, মমতাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে শামিমারা, নিপা, অনেকের। আপনি যাদের নাম বলছেন তারা আসলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের ধারক এবং বাহক, তাদের হাত ধরেই এগিয়ে এসেছে এ পর্যন্ত। কিন্তু আসলে সামাজিক জায়গা থেকে যদি আমরা দেখতে যাই, আপনার প্রফেশন হচ্ছে পাপেটিয়ার, যে জিনিসটা আসলে আমরা এখনকার সময়ের কেউ কেউ বিষয়টা বুঝি, কিন্তু সাধারণ দর্শকের জন্য বিষয়টা একটু যদি আপনি আপনার পেশাটা ক্লিয়ার করতেন, যে পাপেটিয়ারের আসলে কাজ কি কি হয়। পাপেটিয়ারের কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে পাপেট পারফর্ম করা। আমরা যারা সিনেমাতে পারফর্ম করি বা নাটকে পারফর্ম করি বা থিয়েটারে পারফর্ম করি, এটাও একটা থিয়েট্রিক্যাল ফর্ম, ইটস আ পাপেট থিয়েটার। এই পাপেট থিয়েটারের পাপেটটা যে পারফর্ম করে, প্লে করে, ভোকাল দেয়, তাকে বলা হয় পাপেটিয়ার। এটা হচ্ছে সোজা। আর এটার এই সোজা ব্যাপারটাকে অনুধাবন করার জন্য পেছনে অনেক কাজ থাকে, যেমন ক্যারেক্টার ডেভেলপ করা, ক্যারেক্টার তৈরি করা। আবার পাপেটিয়াররা, ম্যাক্সিমাম পাপেটিয়ার যে কাজটা করে সেটা হচ্ছে যে নিজেদের ক্যারেক্টার নিজেরা তৈরি করে, মানে পাপেট যে ম্যাটেরিয়াল হিসেবে যে পাপেটটা আছে সেটাকে তৈরি করে। সো তার একটা হচ্ছে ফাইন আর্টসের জ্ঞানও থাকতে হয়, মিউজিক্যাল সেন্স থাকতে হয়, স্কাল্পটিং জ্ঞান থাকতে হয়। এই বিষয়গুলো মিলিয়েই হচ্ছে পাপেটিয়ার। সো আমি পাপেটের পারফর্মটা করি, এর সাথে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়, স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে পাপেটের চেহারা কেমন হবে, কাদের সাথে কমিউনিকেট করবে, সেই পাপেটের ক্যারেক্টারিস্টিকটা কি, সেই পাপেটটা আসলে কি বলবে কি বলবে না, ওর জেস্চার, পশ্চার,
সবকিছুই তৈরি করে, ক্যারেক্টার ম্যানার আমরা যেটাকে হ্যাঁ ক্যারেক্টার ম্যানার, এই সব কিছু তৈরি করে সেই ক্যারেক্টারটাকে আমি যখন আমার অডিয়েন্সের কাছে তুলে ধরি, সেটা শিশু হতে পারে, বড় হতে পারে, এই কাজটা যে করে তাকে বলে পাপেটিয়ার। দারুণ, চমৎকার। আসলে আউট অফ বক্স এই ধরনের প্রফেশনগুলো আসলে আমাদের দেশে আরো বেশি প্রসার হওয়া উচিত, সেই কারণেই আসলে অনেকে আসলে আগ্রহী এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে। চমৎকার, সুন্দর। আপনার শুরু তো হয়েছিল 2003 সালে ঢাকা পাপেট থিয়েটার নামে একটা সংগঠন করার মাধ্যমে। হ্যাঁ, আমি হচ্ছে মুস্তাফা মনোয়ার স্যারের এখান থেকে 2 বছরের কোর্সটা শেষ করলাম। শেষ করার পরে অনেক সিনিয়র বড় ভাই যাদের নাম বললাম, মিঠু ভাই, বিপুল ভাই, মুক্তদা, ওনারা যখন ওইখান থেকে বেরিয়ে আসার পর ঢাকা পাপেট থিয়েটার ফর্ম করে, ওই যে ছোট হিসেবে আমিও চলে আসি। ওকে, ঠিক আছে। তখন একটু বড় হয়েছি, 3 বছরের অভিজ্ঞতা হয়েছে, মুস্তাফা মনোয়ার স্যারের সাথে কাজ করেছি। আমরা খুবই 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 আনন্দ এবং উদ্দীপনা নিয়ে একটা নিজেদের প্রতিষ্ঠান তৈরি করি, ঢাকা পাপেট থিয়েটার। আচ্ছা, 2003-এ এটা ভালোভাবে কাজ শুরু করে। বেসিক্যালি এটা শুরু হয় 2000 থেকে শুরু হয়। তারপর আমরা ওই থেকে কাজ শুরু করি। 2007 পর্যন্ত আমি ঢাকা পাপেট থিয়েটারের সাথে ছিলাম ফাউন্ডিং মেম্বার এবং কোঅর্ডিনেটর হিসেবে। 2004-এ আপনার জীবনে একটা চমৎকার ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আপনি খুবই চমৎকার একটি উদ্যোগের সাথে কাজ শুরু করেন। একটু শুনি সে বিষয়ে। 2004 সালে বাংলাদেশে সেসেমি ওয়ার্কশপ কো-প্রোডাকশন করার জন্য আসে। কো-প্রোডাকশনের দায়িত্বটা পায় হচ্ছে এশিয়াটিক। তারা তখন পাপেটিয়ার হান্ট করে, পাপেটিয়ার সার্চ করে কারা কারা হবে। প্রায় 10,000 সিভি পড়েছিল। 10,000? হ্যাঁ, দারুণ। পাপেট্রি করার জন্য, পারফর্ম করার জন্য। অনেকে বুঝে দিয়েছে, ম্যাক্সিমামই না বুঝে দিয়েছে। সো ওইখান থেকে ফার্স্ট স্লটেই হচ্ছে প্রায় 9,000-এর মতো বাদ হয়ে যায়। তারপরে বাংলাদেশে প্রথম এরকম একটা কাজ হচ্ছে, লাক্সারিয়াস কাজ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কাজ, যেটা বাংলাদেশে প্রথম হচ্ছে। 1000 জনের অডিশন শুরু হয়। অডিশন নিতে খোদ সেসেমি ওয়ার্কশপ থেকে আমার অত্যন্ত প্রিয় টিচার, মানে যার জন্য আমার জীবনের অনেক কিছুই অনেক সুন্দরভাবে পরিবর্তিত হয়েছে, ওর নাম হচ্ছে মার্টিন পি রবিনসন, মার্টিন প্যাট্রিক রবিনসন। মার্টিন বাংলাদেশে আসে আমাদের অডিশন করতে। টানা 9 দিন অডিশন হয় আমাদের। অডিশন কিন্তু আচ্ছা, প্র্যাকটিস বা রিহার্সেল না, অডিশনই হয় 9 দিন। আচ্ছা, প্রতিদিন উনি কিছু কিছু কন্টেন্টারকে খারিজ করতে থাকে, মানে খারিজ করতে থাকে। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে না, স্ট্যান্ডার্ডে যাচ্ছে না। উনি বলেছিল যে তোমাদের পারতে হবে, করতে হবে, ব্যাপারটা এরকম না, বাট আমি যেটা চাচ্ছি সেটা তুমি পারছো কিনা ওইটা দেখার জন্য সেটা 9 দিন অডিশন নেয়। 9 দিন অডিশন দিয়ে দিয়ে আমরা 9 জন পাপেটিয়ার টিকি। ওই 9 জনের মধ্যে আমি একজন। দেন ফাইনালি যখন এটা কিন্তু সিলেক্টেড না, আমরা অডিশন দিয়ে দিয়ে এসেছি। আমি চুজেন হই শিকু ক্যারেক্টারটা, যেটা আছে সিসিমপুরে 4টা কোর ক্যারেক্টার, হালুম, টুকটুকি, ইকরি, শিকুর জন্য আমি সিলেক্টেড হই। টুকটুকি ছিল আমার প্রিয়। টুকটুকি আমাদের সবারই প্রিয়, মানে আমার সবগুলো ক্যারেক্টারই খুব প্রিয়। তো শিকুর জন্য যখন সিলেক্টেড হই, সো আমাকে একটা বিগ কংগ্রেচুলেট করা হয়। এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি অন্য কোনো ক্যারেক্টার ট্রাই করিনি। আচ্ছা, আমি অনলি 9 দিন আমি শিকুতে কনসেন্ট্রেট ছিল আমার, যে আমি অন্য কোনো কিছু ট্রাই করব না। আমরা কিন্তু তখনও ক্যারেক্টারিস্টিক জানি না যে হালুমের ক্যারেক্টার কেমন, ওর ভোকাল রেঞ্জ কেমন হবে, টুকটুকি ইজ আ মেল অর ফিমেল, ইকরি ইজ আ মেল অর ফিমেল অর মনস্টার, এটা কেমন হবে। শুধু আমার মনে হয়েছিল শিকু একটা শেয়াল, 6 বছরের বাংলাদেশের শেয়াল, সে ফাক্স কানিং, ঠিক আছে, বাট ইন্টেলিজেন্ট এবং একটু বিজ্ঞান মনস্ক, একটা ছেলে ক্যারেক্টার। দেন আর আমার অভিজ্ঞতা ছিল মুস্তাফা মনোয়ার স্যারের ওখানে আমি কাজ করছি, ঢাকা পাপেট থিয়েটারে কাজ করে এসেছি, সবকিছু মিলিয়ে পাপেটের সাথে আমার একটা পরিচয় ছিল। তো ওইখানে পাপেট করে, পাপেট কন্টিনিউয়াস করছে, ওইরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমি ছিলাম। আচ্ছা, ওইটা প্রচন্ড পরিমাণে কাজ করেছে। দেন তারপর সিসিমপুর শুরু হলো, 2005 সাল থেকে অনিয়ারিং শুরু হলো, আমরা শুটিং শেষ করলাম 2005 থেকে অনিয়ারিং শুরু হলো। দেন টানা 15 বছর আমি সিসিমপুরে কাজ করেছি, 2019 সাল পর্যন্ত। 2019 সাল পর্যন্ত একটানা, লম্বা সময় এবং ঘটনাও অনেক কিছু আছে এবং যেগুলো আপনাকে সমৃদ্ধই করেছে আমি বলবো। হ্যাঁ, এটার মধ্যে এই 15 বছরের আমরা একটু অভিজ্ঞতাগুলো, ছোট ছোট কিছু অভিজ্ঞতা কেমন ছিল আসলে, যদি খুব সংক্ষেপেই আসলে বলতে বলি।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি অ্যাম্বাসেডর ক্যারেক্টার শিকু দিয়ে শুরু করি সিসিমপুর। আমাদেরকে বলা হয় প্রো সিসিমপুরিয়ান। সিসিমপুরে আমরা প্রো সিসিমপুরিয়ান, ফার্স্ট ব্যাচ অ্যাম্বাসেডর ক্যারেক্টার প্লেয়ার, এখান থেকে প্রো সিসিমপুরিয়ান। দেন বাংলাদেশে মানে সিসিমপুরে ইন্টারন্যাশনালি 2টা ক্যারেক্টার লঞ্চ করে। আচ্ছা, পরে আরো কিছু ক্যারেক্টার লঞ্চ করেছে যারা ইন্টারন্যাশনালি স্ট্রিটে কাজ করে, সেসেমি স্ট্রিট আর আদার কান্ট্রিতে কাজ করে। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ক্যারেক্টার ওয়ার্ল্ড ওয়াইড, যার টিআরপি সব থেকে হাই, আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্টের থেকেও তার টিআরপি হাই, সে হচ্ছে এলমো। এলমো নামে একটা লাল মনস্টার আছে। সো এলমো যখন বাংলাদেশে আছে, ওইটার জন্য আমরা যারা পাপিটিয়ার যারা ভেতরে আছি সিসিমপুরে কাজ করছি, ওইখান থেকে একটা অডিশন হয় যে কে করবে। আচ্ছা, আমি অডিশন দেই, আমাকে একটু জোরাজোরি করে অডিশন দেওয়া হয়, আমি করবো টরবো না, এটা ঠিক আছে একটা করছি। তো অডিশন দিয়ে আমি ওইটার জন্য সিলেক্টেড হই। মার্টি ওইটাও মার্টি ওই করে। এটা কত সালে অডিশনে? এটা মনে হয় 7 বা 9 এসেছিল। আচ্ছা, 9 এসেছিল বা একটু পরে হতে ভুলে গেছি শর্টটা। পাশাপাশি দুটো ক্যারেক্টার এবং দুটো ক্যারেক্টারের দুটো আরো মজা আছে। এলমোর জন্য আমি সিলেক্টেড হই। এলমোর জন্য সিলেক্টেড হওয়ার পরে আমাকে এত বড় একটা কংগ্রেচুলেশনস দেওয়া হয় যে ইউ আর দ্য ইন্টারন্যাশনাল স্টার। স্টারিজমের যে ব্যাপারটা আমি ফিল করি, স্টারিজম, বাট মানে আমাদের ফিলিংস তো ডিফারেন্ট, আমাদেরকে তো দেখা যায় না। সো আমি এলমোর পাপেটিয়ার, ক্যাবিন ক্ল্যাশ হচ্ছে এলমোর পাপেটিয়ার নিউ ইয়র্কে, সে ব্রডওয়েতে পারফর্ম করে, আমি এখানে এলমো করছি, ভাবতেই যেন কেমন বিষয়টা আমাদেরও ভালো লাগছে। তারপরে ব্লু ম্যানের বাংলাদেশের ভার্সন আসলো খোকা মিয়া। খোকা মিয়া আমার পুরনো অনেক বন্ধু বান্ধব করেছে, তারা চলে যাওয়ার পর সেই খোকা মিয়াকেও মানে আমার এখানে আসে যে ওকে ফাইন, শুভ খোকা মিয়া করবে, অডিশন দেই। আর এটা ছাড়াও আরো লটস অফ ক্যারেক্টার প্লে করেছি যেগুলোকে অ্যানসিলারি বা এনিথিং মাপেট বলা হয়, এএম। তো এই জার্নিতে আমি প্রথম 3 বছর কিন্তু সিসিমপুরে প্রচন্ড শেকি পাপেটিয়ার ছিলাম। আচ্ছা, শেকি কেন বলছেন? সেকে আমি বুঝতে পারছিলাম যে কি করব, কোপ আপ করব কিভাবে। আমাদের ম্যাক্সিমাম পাপেটিয়ারই থিয়েটার ব্যাকগ্রাউন্ড, এক্সেপ্ট মি। না, আপনিও কোনো না কোনো ভাবে কিন্তু থিয়েটার চর্চার সাথে যুক্ত ছিলেন। মঞ্চে ওঠার অভিজ্ঞতা কিন্তু একটা বড় ব্যাপার। এতগুলো দর্শকের সামনে এসে বসে আমি কথা বলবো, একটু নার্ভাসনেস আমার মধ্যে সবসময় কাজ করে। পাপেটিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার সাথে সাথে ইভেন্টার্স পাপেটের যে কাজ, সেটাও আপনি খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। এই কাজ করার পিছনে আসলে আপনার দর্শন কি ছিল? সিসিমপুরে প্রত্যেক বছর একটু একটু করে নিজের পরিবর্তনটা আমি করেছি এবং নিজেকেও লক্ষ্য করেছি যে আমি আসলে কতটুকু এনরিচ হতে পেরেছি, সেটা আমার জ্ঞানে হোক, আমার মেধায় হোক বা আমার মননে হোক, এবং আমি যে কাজটা করছি সেটা আমি কতটুকু সার্ভ করছি, সার্ভিংটা ঠিক হচ্ছে কিনা। যার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন দেখলাম যে আমি অনেকগুলো ক্যারেক্টার করেছি, সেখানে তৃপ্তির কথা বলবো না, একটা ভালো লাগা কাজ করে যে আমি শুরু করেছি শিকু দিয়ে। যখন আমি সিসিমপুর থেকে বেরিয়েছি, তো আমার ঝুড়িতে প্রায় 100 ক্যারেক্টার আমি প্লে করেছি। এর মধ্যে 3টা ক্যারেক্টারই প্রোটাগনিস্ট। এটা ছাড়াও হচ্ছে আরো 100 অ্যানসিলারি মাপের যেটা করেছি। তখন ভেবেছি আচ্ছা কিছু একটা তো করেছি, তো একটা দায়িত্ব থেকে যায়, একটা দায়িত্ববোধ থাকে, দায়িত্ববোধের জায়গাটা তৈরি হওয়া দরকার, যেটা আমার সিসিমপুরে হয়েছে। আমার মনন, আমার শৈলী, দায়িত্ববোধের জায়গা সেটা সিসিমপুর থেকে হয়েছে, সিসিমপুর আমাকে এটা করে দিয়েছে। আচ্ছা, তো 2012 সালে ভাবলাম যে আসলে স্বাধীনভাবে আমার কথাগুলো বলতে চাই। আমি তো দেখছি, করছি, শিখছি, ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করছি, তো স্বাধীনভাবে আমারও তো কিছু বলার থাকতে পারে, যেটা আমি এটার সাথে জয়েন করব, ভালো জিনিসটার সাথে আরো কি কি দেয়া যায়। ওই জায়গা থেকে বেটারমেন্টের জন্য, বেটার চেঞ্জের জন্য, ফিউচারের জন্য আমরা ইনভেন্টরস পাপেটটাকে বিল্ড করি। 2012 সালে যখন আমরা ইনভেন্টরস পাপেট ফাউন্ড করি, ইনভেন্টরস পাপেট তখন প্রথম শুরু হয় বৈশাখী টেলিভিশনের সাথে। আমাদের প্রথম যে প্রজেক্টটা ছিল বৈশাখী, একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা ওরা টেলিভিশনে নিয়ে আসবে, ওটার জন্য 7 পর্ব করি। আপনারা কতজন ছিলেন? আমরা তখন ছিলাম 7 জন। আচ্ছা, তো ইনভেন্টরস পাপেট তখন শুরু হয়, আমাদের অ্যাম্বাসেডর ক্যারেক্টারগুলো তৈরি হতে থাকে। ইনভেন্টরসেরও অ্যাম্বাসেডর ক্যারেক্টার তৈরি হয়। ইনভেন্টরসের সেই অ্যাম্বাসেডর ক্যারেক্টারগুলো বিভিন্ন জিনিস সার্ভ করে, যেমন আমরা এসডিজি নিয়ে কাজ করছি, আমরা ফিউচার এডুকেশন নিয়ে কাজ করছি, শিশুরা আসলে কি শিখবে, কি করবে, কি বলবে, তারা কতটুকু এমপ্যাথিক হবে, তারা কতটুকু প্রবলেম সলভিং হবে,
কতটুকু তারা প্রশ্ন করবে, নিজেদেরকে জানবে, তারপর এর পাশাপাশি আমরা সমাজে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবো, মা বাবাকে কি নিয়ে কথা বলবো, একজন বাবার সাথে পার্টিকুলারলি কি বিষয়ে কথা বলবো, যখন আমরা কোনো কমিউনিটির মাঝখানে গিয়ে কোনো পারফরমেন্স করছি পাপেট দিয়ে, তাকে আমি কি বলছি, নিরাপদ মাতৃত্ব থেকে শুরু করে বই পড়া, সেটা আমি কিভাবে সার্ভ করছি, যেখানে সেখানে ময়লা ফেলো না, শিশুদেরকে বলছি, বড়দেরকে বলছি আপনি গাছ লাগান, শিশুদেরকে উদ্বুদ্ধ করুন, প্রাণীদেরকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন, এই জিনিসগুলো আমি কিভাবে বলবো, কিভাবে করব। সো দ্যাটস ওয়াই এই এত কিছু চিন্তা করে আমরা ইনভেন্টরস পাপেটটা ক্রিয়েট করি। যেমন আমাদের সার্ভিসের মধ্যে ফেস্টিভ্যাল আছে, আমরা ফেস্টিভ্যাল করি, আমরা অনেক অ্যাক্টিভেশন করি, আমরা ওয়ার্কশপ করি, আমরা ক্যারেক্টার ওয়ার্কশপ করি, আমরা শো করি, ইন্টারঅ্যাকশন, স্কুল অ্যাক্টিভেশন করি, কর্পোরেট অ্যাক্টিভেশনও আছে, বিভিন্ন ধরনের এনজিও, আইএনজিও এবং গভর্নমেন্টের সাথে জয়েন্ট কোলাবোরেটিভলি আমরা কাজ করি, মানবাধিকার কমিশনের সাথে কাজ করেছি, উইনরকের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছি। তো এই সব কিছুর মূলে যে জিনিসটা থাকে, আমরা অলওয়েজ ট্রাই করি পাপেট হচ্ছে এটার মূল মাধ্যম, যেটা দিয়ে আমি মেসেজটা সার্ভ করব এবং সেটা সমাজে একটা ইম্প্যাক্ট ফেলবে। আমাদের চিন্তাটা প্রথম থেকেই ছিল ইন্টারন্যাশনালি যাওয়ার। আচ্ছা, রবীন্দ্রনাথ যেটা বলেছে যে মননে জাতীয় আর চিন্তায় যেন আন্তর্জাতিকতা ব্যাপারটা থাকে, ওই ব্যাপারটাকে আমরা ফলো করার চেষ্টা করি। পাপেট্রিতে আসলে আপনার অবদান বা চিন্তার জায়গাটা ভীষণ গভীর। সেই জায়গা থেকে আপনি বেশ খানিকটা অগ্রসরও হয়েছেন, দেশীয় পর্যায় থেকে নিজের পরিসরটাকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন। একজন পাপেটিয়ার হিসেবে যদি আমি বলি যে কি ধরনের প্রস্তুতি আসলে নিজের মধ্যে রাখা উচিত? পাপেটিয়ার হিসেবে প্রিপারেশনের মধ্যে যে কেউ পাপেটিয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। তবে ডেফিনেটলি যে জিনিসটা করতে হবে তার ডেডিকেশনটা থাকতে হবে, তার বেসিক এডুকেশনটা থাকতে হবে। বেসিক এডুকেশন বলতে আমি বলছি না যে তাকে খুব বেশি বিদ্বান হয়ে যেতে হবে, খুব বেশি লেখাপড়া করতে হবে। সাধারণ মানুষ হিসেবে আমরা কি চাই? একটা মানুষ একটু প্রজ্ঞাবান হবে, একটু জ্ঞান থাকবে, একটু সম্মানবোধ থাকবে, একটু চিন্তা করার পরিশীলতা থাকবে। চিন্তা তো সবাই করে, সেই পরিশীলিত জায়গা থেকে সে আসলে কি করছে, কি সার্ভ করছে, এটা যেমন আমি মনন এবং শৈলীর কথা বললাম, প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি ধরি তাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পাপেট্রি করাটা কিন্তু একটা ফিজিক্যাল ব্যাপার। আমরা যে আমাদের রেগুলার পারফর্মারদেরকে দেখি, সে কিন্তু নিজে পারফর্ম করছে, নিজে পারফর্ম করছে, তাকে রিপ্রেজেন্ট করছে। পাপেট্রি ব্যাপারটা কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করা যায় না। আপনার ক্যারেক্টারটা আপনি রিপ্রেজেন্ট করছেন একটা একেবারেই হচ্ছে বস্তুর মাধ্যমে, যে বস্তুটার কোনো প্রাণ নেই, আপনি সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন, অথচ আপনাকে দেখা যাবে না। একদম, আপনার কোনো নেম থাকবে না, আপনার কোনো ফেম থাকবে না, আপনার কোনো গ্ল্যামার থাকবে না। একদম, নোবডি নোজ ইউ, হু নোজ ইউ, কে আমাকে চেনে। কিন্তু এখানে এই শিল্পের সাথে আমার যেটা মনে হচ্ছে যে আঙ্গিক এবং বাচিক দুটোই সমানভাবে, কিন্তু একটা ভিজিবল হচ্ছে, একটা ভিজিবল হচ্ছে না। বাচিকের ক্ষেত্রে যদি বলি, বাচিকের ক্ষেত্রে তো অবশ্যই কিছু প্রিপারেশন জরুরি, কারণ সব ক্যারেক্টার যখন ইন্টারন্যাশনাল পর্যায়ের কোনো প্রজেক্ট করবেন, লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো বা সবসময় হবে না, একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। সেই জায়গা থেকে একটু বাচিকের আসলে চর্চাটা বা প্রিপারেশনটা কিভাবে আসতে পারে? আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটাকে প্রেফার করি কথা বলার ক্ষেত্রে এবং শোনার ক্ষেত্রে, ন্যাশনাল ডায়ালেক্ট যেটাকে বলা হয়, আমার তো বাংলা আমার মাতৃভাষা, এটার একটা বিশাল বড় ইতিহাস আছে, এটার একটা গর্বের জায়গা আছে। এই ভাষাটাকে আমি আসলে কিভাবে প্রেজেন্ট করছি, বাঙালি হিসেবে আমি আপনার সাথে কিভাবে কথা বলছি, আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন। আমি আঞ্চলিকতাকে খারাপ বলছি না, আঞ্চলিকতা অনেক মধুর জিনিস, থাকবে। ন্যাশনাল ডায়ালেক্ট একটা থাকবে। আপনি যখন জাতীয় পর্যায়ে যাবেন বা আন্তর্জাতিক পর্যায়ে যাবেন, আপনি কিন্তু আপনার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন। একদম, ভাষা একটা ফ্যাক্ট। কমিউনিকেশনের প্রধান এবং প্রথম মাধ্যম হচ্ছে ভাষা। আপনার ভাষায় বোঝা যাবে আপনি কতটা মননশীল। এবং এই কাজটাই যখন আমি কোনো কমিউনিটি গিয়ে করব বা কোনো স্কুলে গিয়ে করব, আমি কি বলছি, আমি কিভাবে বলছি, ওই শিশু বা ওই মানুষটা কিন্তু শুনছে। শোনার পর সে কিন্তু এটাকে আমাকে ইনপুট আউটপুট দেবে। এই জিনিসটা আমি খেয়াল রাখতে পারি। অবশ্যই আপনাকে স্পষ্টভাষী হতে হবে, মৃদুভাষী হতে হবে। পারফরমেন্সের ক্ষেত্রে আপনি লাউড বলবেন, সেটা কোনো সমস্যা নেই। পড়তে হবে, আপনি যত পড়বেন তত আপনার ভাষা সমৃদ্ধ হবে, আপনার ভোকাবুলারি বাড়বে, আপনার শব্দ চয়ন, বাক্য গঠন খুবই মিষ্টি হবে।
দারুণ। আপনি যেই সময়টা আসলে বেড়ে উঠেছেন এবং যেই সময়টা থেকে কাজ করা শুরু করেছেন, তখনকার সময় থেকে পাপেট্রি আসলে যতটা জনপ্রিয় ছিল বা সকলের কাছে যেভাবে আসলে পৌঁছেছে, এখনকার সময়টাতে একটু পরিবর্তন হয়েছে। শিশুরা অন্যভাবে আসলে বেড়ে উঠছে। এই জায়গাটায়, এই সময়টায় এই পাপেট্রি কতটুকু কার্যকর বলে আপনার মনে হয়? চেঞ্জ ইজ গুড, এটা আমি বিশ্বাস করি। এটা মার্টি আমাকে শিখিয়েছে, আরেকজন টিচার ছিলেন আমাদের সালেক খান, উনিও শিখেছে। চেঞ্জ ইজ গুড, অলওয়েজ চেঞ্জকে একসেপ্ট করতে হবে। আমি অলওয়েজ চেঞ্জকে একসেপ্ট করি। আমি পাপেট্রি করব, আমি পাপেটিয়ার হব, আমি পাপেট্রি বাকি জীবনটা করব, এটাই আমার ইচ্ছে, এটাই আমার গোল। তাহলে এটা কি হারিয়ে যাবে? না। কেন হারিয়ে যাবে? আমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? অবশ্যই আছে। মাধ্যম চেঞ্জ হয়েছে, এখন শিশুরা বা বড়রা ডিভাইস ওরিয়েন্টেড হয়েছে। আমি ডিভাইসের জন্য কন্টেন্ট তৈরি করব, লাইভ শো করছি, ভেরি গুড। এখন একটা শিশু সে মোবাইল নিয়ে বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করছে, বিভিন্ন চ্যানেল সে রোমিং করছে, স্ক্রলিং করছে, সে তো কন্টেন্টই দেখছে, কোনো না কোনো ভিডিও দেখছে, কন্টেন্ট দেখছে, অ্যানিমেশন দেখছে, কার্টুন দেখছে। তো সিসিমপুর সেসেমি স্ট্রিট কি দেখছে না? তো ইনভেন্টরস পাপেট কি দেখছে না? দেখবে না? অবশ্যই। আমার তো কন্টেন্টটা তৈরি করতে হবে। ওই জায়গা থেকেই হচ্ছে আমরা ছোট ছোট বা বড় বড় কন্টেন্ট ইউটিউবের জন্য বা আদার কোনো চ্যানেলের জন্য করি, যেটা সে চাইলে ওইখানেও দেখতে পারবে। আমি এইটা থেকে বেরিয়ে আসতে পারবো না। একটা শিশু সেলফোন ধরবে না, এটা হবে না। তাহলে আমাকে আপডেটেড হতে হবে। একদমই। আমি সেই আপডেটেড ভার্সনটাকেই বলছি, এটাই আন্তর্জাতিকতা, মননে এবং শৈলীতে আমি তাকে তার মতো করে দিচ্ছি। দেখছে তো সে। খুব সুন্দর একটি কথা বলেছেন যে মননে এবং শৈলীতে। শিশু যখন আসলে এই সৃজনশীল কাজগুলো দেখে বা তার মধ্যে অটো কিন্তু একটা মনন তৈরি হয় বা শৈলী একটা তৈরি হয়, কিন্তু শিশুর কাছে পৌঁছানোর জন্য একটা বিষয় খুবই জরুরি হয় আমার কাছে যেটা মনে হয়, যে সহজবোধ্যভাবে প্রকাশ করা বা একটু মানে গতানুগতিক যে বিষয়গুলো মানে বইয়ের পড়া পড়তে ওরা যতটা না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী একটু এন্টারটেইনমেন্টের মাধ্যমে যে বিষয়গুলো আসে, ঠিক এই জায়গাটা নিয়েই কাজ করছেন আপনারা। একটু শুনি আপনার মুখ থেকে কি কি প্রজেক্ট আছে সামনে আরো। অ্যানিমেটেড বা অ্যানিমেশন ব্যাপারটা শিশুরা পছন্দ করে। পাপেট কিন্তু একটা অ্যানিমেটেড থিং। ও মানে নর্মাল ভাষায় আমি যেটা কথা বলি, নর্মাল টোনে যেটা কথা বলি, পাপেটের ক্যারেক্টার ওয়াইজ কিন্তু সেগুলো চেঞ্জ হয়। তো ওই জায়গাগুলোকে রেখে, ওই জায়গাটাকে রেখে আমরা কি দিতে পারছি, কি দিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। যে এখন এই শিশুটা যে ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত, সেটা যদি আসলে শ্রুতি কটু হয়, আমি ওইটাকে টেকনিক্যালি অ্যাভয়েড করে শ্রুতি মধুরটা ওকে বলবো। এটা আমার দায়িত্ব। মানে ওইটা পছন্দ করছে বলে এইটাই ওকে দিব, কিন্তু আমি ওকে সরাসরি মানাও করতে পারবো না, তাহলে এটা ব্যাড বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। ওই জিনিসটার জন্য ওকে ড্র্যাগ করার জন্য বা হুক করার জন্য যেটা দেয়ার, আমি সেটা পাপেট দিয়ে দিই, পাপেট দিয়ে দেব। আমাদের নেক্সট বেশ কিছু কাজ আছে, এর মধ্যে আমরা নেক্সট হচ্ছে আমাদের ফেস্টিভ্যালটা করব, ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যাল, যেটা আমরা করি, ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যালটা করব। এটা আমাদের একটা অনেক বড় কাজ, আমরা এটা করব। আর এটা ছাড়া হচ্ছে কন্টিনিউয়াস আমরা বেশ কিছু স্কুল অ্যাক্টিভেশন করছি। আমরা রিসেন্টলি হচ্ছে জুলাই মাসের 29 তারিখে ইন্টারন্যাশনাল টাইগার ডে ছিল। এই টাইগার ডেটা শুরু করেছি, এটা 1 বছরের একটা জার্নি। 2026-এ এটার একটা গ্র্যান্ড ফিনালে হবে। আমরা 6টা বিভাগে ঘুরবো, অ্যাক্টিভেশন করব, বাঘ নিয়ে, প্রকৃতি নিয়ে, সুন্দরবন নিয়ে কথা বলবো। এটা বলে 6টা বিভাগীয় শহরে ঘোরার পরে বিভিন্ন স্কুলে অ্যাক্টিভেশন করব, দীর্ঘতম ছবি আঁকবে, সাথে একটা পাপেট শো দেখবে। এটার গ্র্যান্ড প্রোগ্রামটা 2026 সালে করব। এটা একটা আমাদের একটা বড় কাজ আপাতত। এটা ছাড়া আমরা শহরে এবং শহরের বাইরে অনেকগুলো স্কুল অ্যাক্টিভেশনে কাজ করছি। তারপর আমরা ইউটিউবের জন্য কিছু কন্টেন্ট তৈরি করছি, আমরা মঞ্চের জন্য কিছু কাজ করছি। পাপেট থিয়েটার, যেটা গতকালকে মুস্তাফা মনোয়ারের জন্মজয়ন্তী, 90তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য মহিলা সমিতিতে প্রোগ্রাম করে এসেছি। নেক্সট টাইম শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টালে কাজ করব, ওইটার জন্য একটা প্রোডাকশন তৈরি হচ্ছে, ওইটা নিয়ে কাজ করছি। আর এটা ছাড়াও কিছু ডেভেলপমেন্ট সেক্টরে কিছু কাজ আছে যেগুলো করছি। রিসেন্ট যেটা শেষ হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইরকমই আরো 2-1টা কাজ আছে, সেগুলো। চমৎকার। আর একটি জায়গা আছে লাইট অফ হোপ লিমিটেড, এখানে আপনার কি ধরনের ভূমিকা রয়েছে সেটা নিয়ে একটু জানতে চাই। লাইট অফ হোপ লিমিটেড একটা এডুটেক কোম্পানি। আচ্ছা। এটা খুবই অত্যন্ত চমৎকার
চমৎকার একটা রুলস এন্ড রেগুলেশন আছে ভিতরে, এটার ভেতরে খুব মজা আছে। মজাটা হচ্ছে যে লাইট অফ হোপ লিমিটেড বিভিন্ন পোর্শনে কাজ করে। লাইট অফ হোপ লিমিটেডের 3টা কোর ব্র্যান্ড আছে। একটা হচ্ছে টিচার্স টাইম, একটা হচ্ছে কিডস টাইম, আর একটা হচ্ছে গুফি। টিচার্স টাইম কিডস টাইম নিয়ে আমি কাজ করছি না, ওইটা অন্যজন করছে, মাঝে সাথে যাই। সো লাইট অফ হোপে আমি আছি অডিও ভিজুয়াল এবং পাপেট যে সেক্টরটা আছে ওইটা দেখছি। তো লাইট অফ হোপ পাপেট নিয়ে কাজ করা শুরু করেছে। পাপেট নিয়ে কাজ করা শুরু করার পরপরই যেটা হয়েছে যে ওরা যখন ভাবলো যে পাপেট নিয়ে কাজ করবে, ওইখানকার যে কর্ণধার উনি আমাকে বলল যে শুভ ভাই আপনি আসেন, আমরা এই কাজটা শুরু করতে চাই। সো একটা প্রতিষ্ঠান পাপেট নিয়ে কাজ করতে চাইছে, আমি যাব না, আমাকে বলেছে, এটা আমার দ্বারা সম্ভব না। সত্যি তো আমি হচ্ছে সাথে সাথে বলেছি ওকে ফাইন, আমি যাব, আমি এটার দায়িত্বটা নিচ্ছি। তো গুফি লাইট অফ হোপের যে গুফি যে পোর্শনটা, গুফি পাপেট নামে একটা পাপেটের উইংস আছে, সেই পাপেটের 4টা অ্যাম্বাসেডর ক্যারেক্টার আছে ওইখানেও। সো ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ থেকে শুরু করে ওই ক্যারেক্টার পারফরমেন্স, কারা কারা পারফর্ম করবে, আমি নিজেও এখানে ব্লুটুথ নামে একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারের পারফর্মার, ভোকাল টোকাল সবকিছুই যায়। আদার্স যে 3টা ক্যারেক্টার আছে, ওই 3টা ক্যারেক্টারের মানে দে আর অলসো মাই বেবি। আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন এবং আমরা অনুষ্ঠানের শুরুতে গল্প করতে করতে একটা লাইনই শুনেছি, আপনার একটা উইশ আছে, সেটা হলো আপনি কাজ করতে করতে আসলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চান। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আছি, যদি কিছু বলবার থাকে এই প্রসঙ্গে এবং দর্শকদের উদ্দেশ্যে, সব কিছু মিলিয়ে আপনার কাছে শুনবো। আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব বলে যে রিটায়ারমেন্ট পলিসি কি হবে। রিটায়ারমেন্ট পলিসির দরকার আছে, অবশ্যই রিটায়ারমেন্ট পলিসির দরকার আছে, যেহেতু আমি মানুষ, আমি একটা সময় মরে যাব, আমার বয়স হবে, আমার একটু রেস্টের প্রয়োজন আছে, সব কিছুই ঠিক আছে। রিটায়ারমেন্ট পলিসি বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। আমার রিটায়ারমেন্ট পলিসি হচ্ছে আমি কাজ করতে করতে চলে যাব, মানে ঘরে বসে যাব, ঘরে বসে থাকবো, কিছু করব না, এটা মনে হয় সম্ভব না। আমি এটা উইশ করিনি কখনো। আমি অলওয়েজ উইশ করি আমি কাজ করব, সে আমার বয়স 40 হোক, 60 হোক, 70, আমি যতক্ষণ কর্ম সক্ষম আছি, শারীরিক সক্ষম আছি, আমি কাজ করতে চাই। আমি কাজ করে তারপর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। আমরা এত তাড়াতাড়ি আপনাকে পৃথিবী ছেড়ে যেতে দিচ্ছি না, আপনি কাজ করেন, আমাদের পুরো রাঙা সকাল পরিবার এটাই চাই। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য, অনেক সুন্দর করে গল্প হয়েছে, অশেষ ধন্যবাদ।